ভার্বে যে বাকি আলোচনা রয়েছে তার মধ্যে ফার্স্টে চলে আসে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা এডমিশন চলে আসে, তাই মনোযোগ দিয়ে ক্লাসটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করার ট্রাই করবে। দেখো, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং মানে লিঙ্ক করা বুঝাবে। এই যে লিঙ্ক, এটা আমরা যদি একদম নর্মাল ভাবে বুঝি তাহলে যখন বি ভার্ব গুলো বাক্যে মূল ভার্ব হিসেবে ইউজ হয়, বি ভার্ব গুলো বাক্যে মূল ভার্ব হিসেবে ইউজ হয়, সেটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। কি, বি ভার্ব গুলো যখন কোনো বাক্যে মূল ভার্ব, এই যে মূল ভার্ব হিসেবে ইউজ করা হবে তখন তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। এছাড়াও এই বি ভার্ব ছাড়াও আরো বেশ কিছু ভার্ব রয়েছে যেগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়। সেগুলো কি কি? বিকাম হতে পারে, ফিল হতে পারে, স্মেল, লুক, সিন, সাউন্ড, রিমেন, অ্যাপিয়ার, স্টে, অ্যাক্ট, কিপ, স্ট্যান্ড, রিটার্ন, গো, টার্ন, এগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হতে পারে। কেন হতে পারে তারও আবার ব্যাখ্যা রয়েছে। দেখো, আমি একটা এক্সাম্পল নিয়েছি, আই ফিল টায়ার্ড। কি, আই ফিল টায়ার্ড, এখানে ভার্ব হিসেবে কি রয়েছে? ফিল। ফিলটা ভার্ব হিসেবে রয়েছে। এটাকে যদি আমি এক্সচেঞ্জ করি বা রিপ্লেস করি তাহলে আমি কি লিখতে পারি? আই এম টায়ার্ড। কোনো কি পার্থক্য রয়েছে? এই যে মিনিংটা হলো বা সেন্টেন্সটা, নিউজ একটা সেন্টেন্স হলো আই এম টায়ার্ড, আমি ভার্বটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি। ফিলের জায়গায় কি দিয়েছি? ফিলের জায়গায় দিয়েছি এম। ফিলের জায়গায় কি দিয়েছি? এম দিয়েছি, কিন্তু বাক্যের অর্থ কিন্তু একই রয়েছে, বাক্যের অর্থ চেঞ্জ হয়নি। অর্থাৎ এখানে ফিল, এখানে এম, সেম বাক্য, সেম অর্থই রয়েছে। এরপরে দ্য ক্রো লুকস আগলি, দ্য ক্রো লুকস আগলি, এখানে লুকস দেওয়া রয়েছে। আমি যদি এটাকে লিখি দ্য ক্রো ইজ আগলি, দ্য ক্রো ইজ আগলি, এখানেও দেখো লুকস এর পরিবর্তে কিন্তু ইজ বসিয়েছি। অর্থাৎ এই ভার্বগুলোকে রিপ্লেস করে তুমি বি ভার্ব বসালেও বাক্যের কোনো পরিবর্তন হবে না, অর্থের কোনো পরিবর্তন হবে না। এই জন্য এগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। এখন লিঙ্কিং ভার্ব হলে যে অবজেক্ট হবে বা লাস্টে কি বসবে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে, কারণ এই ব্যাপারটা একটু কিন্তু আলাদা। দেখো, এই লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কি, লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট, লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হয়। খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও তোমরা। লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডভার্ব হতে পারে না, অ্যাডভার্ব হতে পারবে না। কি হবে? অ্যাডজেক্টিভ হবে। লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হবে। এটা কিন্তু একটু ব্যতিক্রম, এটা তোমাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে। যদি তোমরা এক্সাম্পল দেখো তাহলে দেখতে পারবে, রুমা রিমেন্স সাইলেন্টলি। ঠিক আছে, রুমা রিমেন্স সাইলেন্টলি, রিমেন কি তোমরা লিখে নিয়েছো? এই যে রিমেন, রিমেন তার মানে এটাও লিঙ্কিং ভার্ব হবে। এবং রুমা রিমেন্স সাইলেন্টলি, এখানে যে রিমেন্স, যেহেতু আমরা লিঙ্কিং ভার্ব পেয়ে গেছি, এই ভার্বগুলো মুখস্থ রাখতে হবে, এই ভার্বগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, এই ভার্বগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে। রুমা রিমেন্স সাইলেন্টলি, তো এই রিমেন্স এর পরে সাইলেন্টলি, সাইলেন্টলিটা কি? সাইলেন্টলি হচ্ছে অ্যাডভার্ব। কি এটা? অ্যাডভার্ব। যেহেতু অ্যাডভার্ব তার মানে বাক্যটি ইনকারেক্ট, যেহেতু অ্যাডভার্ব বাক্যটি ইনকারেক্ট। কেননা আমরা বললাম যে কমপ্লিমেন্ট হিসেবে আমাদেরকে অবশ্যই অ্যাডজেক্টিভ নিতে হবে। তাহলে বাক্যটা কি হবে? বাক্যটা হবে রুমা রিমেন্স সাইলেন্ট, এটা হবে কারেক্ট, কারণ সাইলেন্টটা কি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। এজন্য বাক্যের কমপ্লিমেন্ট, লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হয়। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু বুঝে শুনে প্র্যাকটিস করবে। ঠিক আছে? ওই যে বেশ কিছুদিন আগে একটা মহিলার মার্কেটিং এর যে একটা স্পিচ, সেটা ভাইরাল হয়েছিল অনেক। সেটা হচ্ছে যে সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, তাই না? সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এবং এই সেন্টেন্সটা নিয়ে আমি কিন্তু একটা ক্লাসও নিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে এই বাক্যে ভুল রয়েছে, সেই ভুল কি সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম। তো ওই যে ওই লুকিং লাইক এ ওয়াও, সেই ভার্বগুলো কিন্তু এখানে রয়েছে, এবং এই ভার্বটাকে বলা হয় স্টেট ভার্ব। কি? স্টেট ভার্ব অথবা স্টেটিভ ভার্ব, স্টেট ভার্ব অথবা স্টেটিভ ভার্ব। তাহলে আমরা এই স্টেট বা স্টেটিভ ভার্বটা আসলে কাকে বলবো? স্টেট বা স্টেটিভ ভার্বটা আমরা কাকে বলবো? যে ভার্বগুলো বাহ্যিক বা শারীরিকভাবে কোনো কাজ না বুঝিয়ে শুধুমাত্র অবস্থা বুঝাবে। খাতায় লিখে নাও, যে ভার্বগুলো বাহ্যিক বা শারীরিকভাবে কাজ না বুঝিয়ে শুধুমাত্র অবস্থা বুঝাবে, সেটাকে আমরা স্টেট ভার্ব অথবা স্টেটিভ ভার্ব বলবো। সেগুলো কি কি হতে পারে? ফিল, স্মেল, হেয়ার, সি, লাভ, লাইক, হেট, বিলিভ, ফরগেট, হ্যাভ, টু বি, এক্সেট্রা। এগুলো স্টেট বা স্টেটিভ ভার্ব। এগুলো
এবং এগুলোর সাথে কিন্তু আইএনজি হয় না, যেটা আমরা সাধারণত ইউজ করে থাকি যে বলা ওই যে যেটা আমি বললাম যে জাস্ট লুকিং লাইক এ ওয়াও, এই লুকিং এর সাথে আমরা কি যুক্ত করেছি, লুকের সাথে আইএনজি যুক্ত করে লুকিং করেছি, তাই না? লুকিং করেছি, কিন্তু আসলে এই স্টেট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, আইএনজি যুক্ত হয় না। এটার সাথে তুমি এস বাই এ যুক্ত করতে পারো, কিন্তু আইএনজি যুক্ত হবে না, স্টেট ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না। এটা একটু মাথায় রাখবা। যদি এডমিশন প্রশ্নে চলে আসে যে কারেক্ট এবং ইনকারেক্ট, তখন কিন্তু আমরা দেখতে বা শুনতে এগুলো খুবই ভালো লাগে, কিন্তু অ্যান্সার ভুল হয়ে যায়। এই জন্য স্টেট ভার্ব বা স্টেটিভ ভার্ব অবশ্যই ভালো করে পড়বে। দেখো এরপরে যে সে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ আমরা ইনফিনিটিভ কিন্তু পড়েছি। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, সেখান থেকে হচ্ছে বেয়ার ইনফিনিট। আমরা বেয়ার ইনফিনিটটা তাহলে কি বলবো? আমরা এটা কি একদম ইজিলি বলতে পারি ইনফিনিটিভ, ইনফিনিটিভ উইদাউট টু, ইনফিনিটিভ উইদাউট টু। অর্থাৎ বেয়ার ইনফিনিটটা হচ্ছে যেটা ইনফিনিটিভ হবে কিন্তু টু ছাড়া, ইনফিনিটিভ আমাদের টু থাকে সেই টু থাকবে না। এখন বেয়ার ইনফিনিটিভ দেখো, মেক লেট হেল্প হেয়ার ওয়াজ সি, কি বললাম? মেক লেট হেল্প হেয়ার ওয়াজ সি, মেক লেট হেল্প হেয়ার ওয়াজ সি, একদম মুখস্থ রাখতে হবে। মেক লেট হেল্প হেয়ার ওয়াজ সি। এই যে ভার্বগুলো আসে, এই ভার্বগুলোর পরে আরেকটি ভার্ব আসলে, আর একটি ভার্ব আসলে টু উজ্জ থাকে, তাই এগুলোকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। কি বললাম? যে এই ভার্বগুলোর পরে আরেকটি ভার্ব আসলে টুটা উজ্জ থাকে, এই জন্য এগুলোকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। এখন তুমি যে এক্সাম্পল দেখো তাহলে একদম ইজিলি বুঝে যাবে। দেখো তাহলে, আই স হিম টু গো দেয়ার, আই স হিম টু গো দেয়ার, বাক্যটা একদম সুন্দর শোনা যাচ্ছে, এর চেয়ে ভালো বাক্য আর পৃথিবীতে হতে পারে না, এটা একদম কারেক্ট। আসলে এটা ভুল। কেন ভুল সেই ভুলটা আমি এখন বের করবো। দেখো, আই স হিম গো টু দেয়ার, আমরা যে ব্যাখ্যা দিলাম সেখানে দিলাম যে টুটা উজ্জ থাকবে, মেক লেট হেল্প হেয়ার ওয়াজ সি, এই 6টা ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে, সেকেন্ড যে ভার্ব, সেই সেকেন্ড ভার্বের আগে টু বসবে না। এখন দেখো এই যে সি, সরি স, এই যে সি, অর্থাৎ এই সি এর স, যেহেতু স চলে এসেছে, এটা যদি এটা ফার্স্ট ভার্ব, তাই সেকেন্ড ভার্ব হচ্ছে কি? গো। সেকেন্ড ভার্ব গো, অর্থাৎ সেকেন্ড ভার্বের আগে তাহলে আমাদের কি করা যাবে না? এই যে টু, এই টুটা বসানো যাবে না, টুটা বসানো যাবে না। যদি আমরা টুটা না বসাই তাহলে কি হয়? আই স হিম গো দেয়ার, সেন্টেন্স কারেক্ট হয়ে গেল। যদিও শুনতে তোমাদের যদি খারাপ লাগে, কিন্তু এটাই হচ্ছে সঠিক। আই স হিম গো দেয়ার, কারণ বেয়ার ইনফিনিটিভে টুটা উজ্জ থাকবে, এই টুটা উজ্জ থাকাটাই হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, এই জন্য আই স হিম গো দেয়ারটা হচ্ছে কারেক্ট। বোঝা গেছে? এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ ভার্ব। আরেকটা জিনিস আমি মিসিং করে চলে গেছি, সেটা দেখো, এই যে হেয়ার ওয়াজ সি, এই তিনটা যে ভার্ব রয়েছে, কি কি? হেয়ার ওয়াজ সি, হেয়ার ওয়াজ সি, এই তিনটার পরে ভার্বের আইএনজি যুক্ত ভার্ব প্রাধান্য বেশি পায়। কি বললাম? হেয়ার ওয়াজ সি এর পরে যদি তোমরা দেখো যে অপশনে আইএনজি যুক্ত ভার্ব রয়েছে, সেই আইএনজি যুক্ত ভার্বে তোমরা দাগিয়ে দিবে, কিন্তু যে আইএনজি যুক্ত ভার্ব না থাকে তাহলে আমাদেরকে যে ফর্মাল ভার্ব থাকবে, যে ভার্বটা থাকবে সেটা আমাদেরকে দাগাতে হবে, কিন্তু যে আইএনজি ভার্ব থাকে তাহলে সেটা আমাদেরকে দাগিয়ে দিতে হবে, শুধুমাত্র হেয়ার ওয়াজ সি এর ক্ষেত্রে। ঠিক আছে? পজিটিভ ভার্ব এর বাংলা কিন্তু তোমরা সবাই জানো, প্রযোজক ক্রিয়া। কি? প্রযোজক ক্রিয়া। তাহলে সংজ্ঞা কি হবে? যে ভার্বটি, অর্থাৎ সাবজেক্ট যখন অবজেক্টকে দিয়ে কাজ করায়, কি? সাবজেক্ট যখন অবজেক্টকে দিয়ে কাজ করায় সেটা হয়ে যায় প্রযোজক ক্রিয়া। অর্থাৎ যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করাবে সেটা হয়ে যায় প্রযোজক ক্রিয়া। যেমন দেখো, আই টিচ ইউ ইংলিশ, আই টিচ ইউ ইংলিশ, আমি শেখাই, কিন্তু শেখে কে? শেখে হচ্ছে ইউ। আই টিচ ইউ ইংলিশ। সেম ভাবে আই ফেড রাতুল। এখন দেখো যে ভার্বগুলো, এই ভার্বগুলো পজিটিভ ভার্ব আমরা করবো কিভাবে? যেগুলো আই সি, এটাকে বলা যায় আই শো। ঠিক আছে? আই নো, আই ইনফর্ম, আই লার্ন, আই টিচ, আই লার্ন, আই টিচ।
এখন ইংরেজিতে সব ভার্বকে পজিটিভ ভার্ব বানানোর নির্দিষ্ট কোনো তোমার ওয়ার্ড এরকম নেই। এজন্য যে ভার্বগুলোকে সরাসরি বানানো যায় না সেগুলোকে পাঁচটি ভার্বের মাধ্যমে আমরা পজিটিভ ভার্ব বানাতে পারি। সেগুলো কি কি? মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ। এই পাঁচটি ভার্ব ইউজ করে আমরা যেসব ভার্বকে সরাসরি পজিটিভ ভার্ব বানানো যায় না সেগুলোকে আমরা পজিটিভ ভার্ব বানাতে পারি। তোমরা তোমাদের বইগুলো খুলে অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর যদি বুঝতে না পারো তখন আমাকে জানাবে, আমি বাকিটা বুঝিয়ে দিব, ঠিক আছে? এরপরে আমি যে লাস্ট ভার্ব নিয়ে তোমাদের আলোচনা করবো সেটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব। কি? সাবজাংটিভ ভার্ব, সাবজাংটিভ ভার্ব। দেখো আমি কিছু ভার্ব লিখে নিয়েছি, তোমরা লিখে নিতে পারো এবং তোমাদের বইয়ের ভিতরেও দেয়া রয়েছে। দেখো, অ্যাডভাইস, অ্যাডভোকেট, কমান্ড, রিকমান্ড, ডিমান্ড, রিকোয়ার, রিকোয়েস্ট, সাজেস্ট, স্টিপুলেট। স্টিপুলেট মানে কি? স্টিপুলেট মানে কি? যে ভোকাবুলারি, ভোকাবুলারি তোমরা বলো যে ভাইয়া ভোকাবুলারি পারি না, কিভাবে পড়বো, কিভাবে পড়লে মনে থাকে, আমাদের কেন মনে থাকে না, অনেকগুলো এগুলো পাজেলড হয়ে যায়। দেখো, যে ওয়ার্ডগুলো আসবে তোমাদের জানা নেই, সাথে সাথে ওটা সার্চ করে পড়ে ফেলতে হবে, তাহলে তোমার ভোকাবুলারি দেখবে যে 50-60% অটোমেটিক হয়ে গেছে। এই যে স্টিপুলেট, স্টিপুলেট মানে হচ্ছে প্রচিত করা। কি? প্রচিত করা, প্রচিত করা। এখন এই ভার্বগুলোর কাজ কি? এই ভার্বগুলোর পরে যদি দ্যাট যুক্ত ক্লোজ থাকে তাহলে দ্যাট যুক্ত ক্লোজের ভার্বটি সর্বদা বেস ফর্মে হবে। কি ফর্মে? বেস ফর্মে হবে। কি বললাম? এই ভার্বগুলোর পরে যদি দ্যাট আসে এবং দ্যাট যুক্ত ক্লোজটির ভার্ব সর্বদা বেস ফর্মে হবে। কোন ফর্মে হবে? বেস ফর্মে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। She advised me that I honest. ঠিক আছে? প্রশ্ন থাকতে পারে, সে অ্যাডভাইসড, লেখা বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। সে অ্যাডভাইসড মি দ্যাট আই ড্যাশ অনেস্ট। এখানে এখানে তোমার অনেক ভার্ব থাকতে পারে, যেমন ধরো বি, শুড, এম, মাস্ট বি। ঠিক আছে? তোমার এরকম অপশন থাকতে পারে। এখন আমরা এই যে বললাম দেয়ার যুক্ত যে ক্লোজটি, সেই ক্লোজটির যে ভার্ব হবে সেটা অবশ্যই বেস ফর্মে হবে। তাহলে সি অ্যাডভাইসড মি দ্যাট আই ড্যাশ অনেস্ট। এখন তুমি বলতে পারো আই এম অনেস্ট, কিন্তু ভাইয়া এই যে বেস এবং প্রেজেন্ট ফর্ম এর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। এই এমটা বেস ফর্ম নেই, এমটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। কি? এমটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে বেস ফর্ম কি? বেস ফর্ম হচ্ছে বি, অর্থাৎ অ্যান্সার হচ্ছে বি, আই বি অনেস্ট। এই হচ্ছে সাবজাংটিভ ভার্ব। এই যে অ্যাডভাইসড, অ্যাডভাইসটা কিন্তু এখানে ভার্ব। অ্যাডভাইসড এই যে ফাঁসি দেওয়া রয়েছে অ্যাডভাইস। তাহলে এইভাবে তোমাদেরকে পড়তে হবে। এখন তোমাদের ভার্ব নিয়ে মোটামুটি সম্পূর্ণ আলোচনা শেষ। তোমাদের যে ভার্বগুলো আসে পরীক্ষায়, যে ভার্ব থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয়, সেই ভার্বগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। এরপর তোমাদের কাছে যে বই রয়েছে বা কোচিং এর শিট রয়েছে, যাই রয়েছে, তোমরা বের করে শুধু প্র্যাকটিস করো ভাইয়া, শুধু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, দেখবে তোমাদের অনেক ইজি হয়ে যাবে। এবং যারা ক্লাসটি করবে অবশ্যই রেসপন্স করবে। রেসপন্স পেলে ভাই আমার ক্লাসগুলো করাতে ভালো লাগে। যদি তোমরা রেসপন্স না করো তখন আমার ক্লাসের যে আগ্রহ এটা আমি হারিয়ে ফেলবো। তাই তোমরা অবশ্যই রেসপন্স করবে এবং ক্লাসটি সম্পূর্ণ দেখবে। কারো যদি কোনো অসুবিধা থেকে থাকে, আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপে তোমরা অবশ্যই নক করবে অথবা আমাকে পার্সোনালি নক করতে পারো, আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তাহলে আমাদের যে নেক্সট ক্লাস, এই নেক্সট ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের A to Z একটা এক্সাম নিব এবং আমি দেখব যে তোমাদের প্রিপারেশন কেমন হয়েছে, আমি কি পড়িয়েছি, আমার সার্থকতা কতটুকু। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।